জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মন্ত্রীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে। জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবেন না, তো সেই দেশটার সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক, বাজার নিয়ন্ত্রণ ও রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছে। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়। আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শুরু হলো সিয়াম সাধনার মাস। দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ। মসজিদে মসজিদে তারাবির প্রস্তুতি, কাল থেকে রোজা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার থাকবে জামায়াত, জানালেন ডাক্তার শফিকুর রহমান। বললেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ করা সম্ভব। এবং বছর বছর পুনর্ভর্তি ফি নিতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। অমান্য করলে বরখাস্ত হবেন প্রধান শিক্ষক। শুরুতেই রমজানের খবর। বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির সভা শেষে ব্রিফ করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। সরাসরি যাচ্ছি সেখানে। শুরু হবে আলহামদুলিল্লাহ। প্রেক্ষিতে আগামী 26 রমজান, শুধু 26 লেখছে, আগামী 26 রমজান 1447 হিজরি, 2 চৈত্র 1432 বঙ্গাব্দ, 16 মার্চ 2026 তারিখ সোমবার দিবারাত্রে ইনশাআল্লাহ। আল্লাহ মহান আল্লাহ পাক আমাদের সকলের ন্যাক আমল সহ কবুল করুক, আমাদের ন্যাক মকসুদকে পুরা করুক। আল্লাহ পাক যে উদ্দেশ্যে, যেই কারণে আমাদেরকে সরকারে নিয়েছেন, সেই কারণ হলো দেশের মানুষের খেদমত করা, দেশ থেকে দুর্নীতি দূর করা, দেশ থেকে অন্যায় দূর করা, দেশ থেকে মদ, জুয়া, ফেন্সিডিল, হিরোইন প্রচলনকে দূর করা। আমার সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ জানানোর ভাষা না, যে আপনারা এত কষ্ট করে, এত সময় করে আপনারা এসে এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ করুক, আল্লাহর হুকুম তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সরাসরি যুক্ত ছিলাম বায়তুল মোকাররমে। কথা বলছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন। শপথ নেয়ার পরদিনই ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ করার প্রত্যয় জানান তারা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বিগলের সুরে ৭১-এর বীর শহীদদের স্মরণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। শহীদদের স্মৃতি স্মরণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে ৩ বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। পরে স্মৃতিসৌধে পরিদর্শন বইতে অভিমত ব্যক্ত করে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। এরপরে রেওয়াজ অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। যাদের জীবনের বিনিময়ে দেশে জন্ম হয়েছে তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে তো। এবং আমরা মনে করি যে দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবেন না, তো সেই দেশটা সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের স্থাপনার উৎস। মহান মুক্তিযুদ্ধকে সঠিক সম্মান না দিয়ে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে সক্ষম হব না। এরপর বেলা 12টায় সাভার থেকে রাজধানীর শেরেবাংলা নগরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শ্রদ্ধা নিবেদন করেন ছেলে তারেক রহমান। সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরাও। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবেন তারা। একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সবকিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন। যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, যে হাজারো শহীদ, তাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণ করাটাই কিন্তু এই সরকারের, এই সংসদের প্রধান দায়। শান্তিপূর্ণ দেশ গড়তে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান নতুন মন্ত্রীরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে বেরিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান 180 দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রথম দিন সচিবালয়ে অফিস করলেন তারেক রহমান। দুপুর 12টার পর তিনি সচিবালয়ে প্রবেশ করেন। শুরুতেই নবগঠিত মন্ত্রিপরিষদের মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেল 4টার কিছু আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এতে অংশ নেন সব মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। বৈঠকে মন্ত্রণালয় ভিত্তিক দিক নির্দেশনা দেন তারেক রহমান। জোর দেন রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে। আগামী ঈদে স্বস্তিতে বাড়ি ফেরার ব্যবস্থা করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমাদের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহযোগিতা রাখা এবং বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা। জনগণের যে ম্যান্ডেট আমরা পেয়েছি, বাংলাদেশের জনগণের জন্য আমরা কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করবে সুন্দরভাবে, সেটাই মূল ওনার বক্তব্য ছিল। আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি। মন্ত্রীরা জানান, শিগগিরই 180 দিনের কর্মসূচি ঘোষণা করতে অগ্রাধিকার ভিত্তিক কাজ প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছে। কে কার কি অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না, আমরা মেরিট ভিত্তিতে সবাইকে যাচাই করব। আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করতে পারি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের। আলাদা বৈঠক করেন সচিবদের সঙ্গেও। অতীতের খারাপ সব অভিজ্ঞতা ভুলে নতুন উদ্যমে কাজ করার নির্দেশ দেন। যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করার কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রথম দিন অফিস শেষে সন্ধ্যার দিকে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর কর্মব্যস্ততার মধ্য দিয়ে প্রথম দিন শেষ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে তিনি কুশল বিনিময় করলেন, পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়কে দিক নির্দেশনা দিলেন 180 দিনের কর্মপরিকল্পনা করতেও। সারাদিন পর সন্ধ্যা নাগাদ তিনি সচিবালয় ত্যাগ করলেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাত 9:45টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, রাত 9:45 বিটিভি ও বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটাই হবে দেশবাসীর উদ্দেশ্যে তার প্রথম আনুষ্ঠানিক বার্তা, যেখানে তিনি নতুন সরকারের কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তুলে ধরবেন। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই সঙ্গে 49 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন। সন্ধ্যার সময় আরও থাকছে।
যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অগ্রগতি, পরমাণু চুক্তির মূল নীতির বিষয়ে সমঝোতা, সরকার উৎখাতের মার্কিন ষড়যন্ত্র সফল হবে না, খামেনির কড়া হুঁশিয়ারি। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামাত সোচ্চার থাকবে বলে জানিয়েছেন দলটির আমির এবং প্রধান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে জামাত আমির বলেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ করা সম্ভব। যে জুলাইয়ের কারণে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সংসদে সবাইকে ভূমিকা রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন জামাত আমির। রাজধানীর মিরপুরে বুধবার ভোরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন জামায়াত আমির এবং সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে পরিষ্কার শুরু করেন ছোট গলি ও নালার আবর্জনা। এমন অভিযানের ধারাবাহিকতা রক্ষা করা হবে জানিয়ে শফিকুর রহমান দেশের সকল নাগরিকদের নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সকল স্তরের আবর্জনা দূর করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেনের ময়লা, সোলার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে। সরকার দলের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, যে জুলাইয়ের কারণে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন। শুরু হলো সিয়াম সাধনার মাস, কাল থেকে শুরু হচ্ছে রোজা। এক মাস সিয়াম পালনের প্রস্তুতি নিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পাপ পঙ্কিলতার বেড়াজাল থেকে সমাজকে মুক্ত করতে রোজা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ ইসলামী চিন্তাবিদের। বছর ঘুরে আবারও এলো সাধনা ও ত্যাগের মাস পবিত্র মাহে রমজান, যে মাসটির অপেক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভোরে সেহরি ও দিনভর পানাহার থেকে বিরত থেকে সন্ধ্যায় ইফতার। তারাবির নামাজে মহান রবের সন্তুষ্টি অর্জনের চেষ্টা। 11 মাসের যাপিত জীবনের সূচি ভেঙে প্রথম রমজান থেকেই শুরু হয় নতুন নিয়ম। এক মাসের সিয়াম সাধনার জন্য এমন প্রস্তুতি যখন ধর্মপ্রাণদের, তখনই কিছুটা বাদ সাধে নাগালের বাইরে চলে যাওয়া দ্রব্যমূল্য। প্রতি বছরই তো আমরা রোজা রাখি, ইনশাল্লাহ এবছরও রাখার চেষ্টা করবো 30টাই। নিজেও খাবো ও পার্শ্ববর্তী লোকরাও কিছু দেবো, খালি একা খাইলে হবে না। দেশ ও দশের জন্য অবশ্যই দোয়া থাকবে। রমজান মাসে সবাই যেমন ভালোভাবে থাকতে পারি এই আশাটাই করি। দ্রব্যমূল্যের দামটা যদি একটু কম থাকে, আশা রাখছি ইনশাল্লাহ দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট এগুলি ভাঙবে। মহিমান্বিত রমজানে কোনো লৌকিকতা না রেখে আধ্যাত্মিকতার আবহে সিয়াম পালনের আহ্বান জানিয়ে ইসলামী চিন্তাবিদ বলছেন, পাপ প্রতারণা মুক্ত সমাজ প্রতিষ্ঠায় রোজার আদর্শ ধারণ করতে হবে সারা বছর, সারা জীবন। যত ধরনের ইবাদত বন্দেগী আছে, নফল নামাজ, নফল সাদাকাত আছে এবং বিশেষ করে জাকাত আদায়ের ব্যাপারে আমরা তৎপর থাকব। মুমিন তো ওই ব্যক্তি যে কোনো ওয়াদা যদি করে জীবন চলে যেতে পারে, সেই ওয়াদা সে অবশ্যই পূর্ণ করবে। মাহে রমজান আমাকে একটি মেসেজ দিয়েছে, কাউকে ঠগিয়ে সাময়িক জিতলেও আমি স্থায়ীভাবে কিন্তু হেরে গিয়েছি, এই কথাটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। কারণ আজকের এই হারই চূড়ান্ত হার নয়, আজকের এই ঠকে যাওয়াটাই চূড়ান্ত ঠকে যাওয়া নয়। মানবিক সমাজ বিনির্মাণে রমজানের দীক্ষা হোক পাথেয়, সহযোগিতা আর সহমর্মিতায় ভরে উঠুক রহমত, ক্ষমা আর মুক্তির প্রতিটি দিন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। দেশের ক্রীড়ার উন্নয়নে স্বাধীনভাবে কাজ করবে সংবাদ মাধ্যম, জানালেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার, বললেন আমিনুল হক।
বছর বছর পুনর্ভর্তি ফি নিতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রতি বছর ভর্তি ফি নেয়ার নিয়ম বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অমান্য করলে বরখাস্ত করা হবে প্রধান শিক্ষককে। বছর গড়ালেই অভিভাবকদের উপর খরচ হয়ে পড়ে ভর্তি ফি। শিক্ষা প্রতিষ্ঠানের এই প্রথা বাণিজ্যে রূপ নেয়ার অভিযোগ অনেকের। প্রতি বছর ভর্তি ফি নেয়ার এই নিয়ম বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। গেল 9 ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026 জারি করা হয়। এই নীতিমালা অনুসারে পুনরায় ভর্তি ফি নেয়ার সুযোগ থাকছে না। কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, তবে টিউশন ফি নীতিমালা অনুযায়ী টিউশন ফি গ্রহণ করা যাবে। গেল বছর পুনরায় ভর্তি ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে একটি বেসরকারি সংস্থা। এর ফলে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন রিটকারীর আইনজীবী। ভর্তির সময় সেখানে সেশন চার্জ ধরা হয়, আরও আনুষঙ্গিক অনেক চার্জ ধরা হয়, কিন্তু এগুলো সম্পূর্ণ অবৈধ। টিউশন ফিটা হলো বেসরকারি বিদ্যালয়গুলোর যেটা বেতন, তারা প্রতি মাসে যে বেতনটা নেয় সেটাই হলো টিউশন ফি। এই ক্ষেত্রে ওই বেসরকারি বিদ্যালয়গুলো তাদের নির্ধারিত বেতন ছাড়া আর কোনো ফি আদায় করা যাবে না। ভর্তি ফি আদায় করলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময় খেলার খবর। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবার আগে সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বর্তমান সরকার এ বিষয়ে কোনো ছাড় দেবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব মন্তব্য করেছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে।